আসসালামু আলাইকুম। আমি খায়রুন নাহার পুতুল, প্রভাষক মনোবিজ্ঞান বিভাগ, মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ। মাস্টার্স ফাইনাল ইয়ারের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে পজিটিভ সাইকোলজি। পজিটিভ সাইকোলজি, তোমাদের কি মনে হচ্ছে বিষয়টি কি? ধনাত্মক মনোবিজ্ঞান, এটি আবার কি? তাহলে আমরা মনোবিজ্ঞানের সংজ্ঞাটি একটু জেনে নিই। মনোবিজ্ঞান কি? মানুষ এবং প্রাণীর আচরণ এবং মানসিক প্রক্রিয়ার বিজ্ঞানসম্মত পর্যালোচনা। আর পজিটিভ সাইকোলজি হচ্ছে এই আচরণ এবং মানসিক প্রক্রিয়াগুলিকে পজিটিভভাবে মানে ধনাত্মকভাবে তুলে ধরাই হচ্ছে পজিটিভ সাইকোলজির মূল লক্ষ্য বা উদ্দেশ্য। তাহলে দেখো, জন কলিন্সের একটি কথাই আমি বলছি, ইফ ইউ থিঙ্ক পজিটিভলি, সাউন্ড বিকামস মিউজিক, মোমেন্ট বিকামস ডান্স, smile becomes laughter, mind becomes meditation, and life becomes a celebration. অর্থাৎ তুমি যদি দৃষ্টিভঙ্গি বদলাও, পজিটিভ দৃষ্টিভঙ্গি দিয়ে তুমি চিন্তা করো, তাহলে দেখবে একটি আওয়াজ তোমার কাছে সুরের মতো মনে হচ্ছে, প্রতিটি মুহূর্ত তোমার কাছে নৃত্যের মতো মনে হচ্ছে, এবং হাসিটা তোমার কাছে কি আনন্দময় মনে হচ্ছে, এবং তোমার মনটা শান্ত ধ্যানে মগ্ন হচ্ছে এবং পরিপূর্ণভাবে তুমি তোমার জীবনটাকে উপভোগ করতে পারছো। সাম্প্রতিককালে একটি কথা তোমরা প্রায় শুনে থাকবে যে দৃষ্টিভঙ্গি বদলাও, বদলে যাবে জীবন। এখন প্রশ্ন আসতে পারে, এই দৃষ্টিভঙ্গি বদলাও, বদলে যাবে জীবন, এর সাথে পজিটিভ সাইকোলজি সম্পর্ক কি? হ্যাঁ, পজিটিভ সাইকোলজি সম্পর্ক রয়েছে। যেমন ধরো, পজিটিভ সাইকোলজি সব কিছু পজিটিভ দিকে দেখে। আমরা যদি আমাদের পারিপার্শ্বিক সব কিছুকে পজিটিভভাবে চিন্তা করি, তাহলে কি আমাদের দৃষ্টিভঙ্গি, আমাদের জীবন ডেফিনেটলি পরিবর্তন হবে। আমি একটি উদাহরণের মাধ্যমে তোমাদের বুঝিয়ে বলছি। তুমি যদি কাউকে, কোনো ব্যক্তিকে যদি সরাসরি বলো যে তোমার আচরণ ঠিক নয়, বা তুমি একজন মিথ্যাবাদী, বা তোমাকে আমি পছন্দ করি না, এই কথাগুলি যদি সরাসরি আমরা না বলে তাকে যদি বলি যে তোমার এই আচরণগুলি মনে হয় ঠিক নয়, পরিবর্তন করলে ভালো হবে, অথবা তুমি যে কথাগুলি বলছো সেই কথাগুলি সঠিক নয়, তুমি সেই কথাগুলি আরেকবার চিন্তা করে দেখো, তাহলে কি হবে? সেই ব্যক্তিটি তোমার প্রতি কি তার আস্থা, আত্মবিশ্বাস বেড়ে যাবে, এবং সে তখন তার বিষয়গুলি চিন্তা করার, উপলব্ধি করার চেষ্টা করবে, এবং সে ভালো দিকে ধাবিত হওয়ার চেষ্টা করবে। যদি তাকে আমি বলি তুমি একজন মিথ্যাবাদী, তাহলে কি হবে? সে কষ্ট পাবে, এবং পরবর্তী সময় সে পজিটিভভাবে চিন্তা না করে সেই বিষয়টাকে নেগেটিভভাবে চিন্তা করবে এবং খারাপ দিকে ধাবিত হবে। তাহলে দেখো, পজিটিভ সাইকোলজি একটি পরিতৃপ্তি ও স্বাচ্ছন্দ্যের বিষয়। পজিটিভ সাইকোলজি একটি নতুন ক্ষেত্র যা গবেষণা করে কিভাবে সাধারণ মানুষ সুখী হতে পারে। পজিটিভ সাইকোলজি এই বিশ্বাসের উপর প্রতিষ্ঠিত যে মানুষ অর্থপূর্ণ এবং পরিপূর্ণ জীবনযাপন করতে চায়। তার মানে পজিটিভ সাইকোলজি কোন বিশ্বাসের উপর প্রতিষ্ঠিত? মানুষ অর্থপূর্ণ এবং পরিপূর্ণ জীবনযাপন করতে চায়, এই বিশ্বাসের উপরে প্রতিষ্ঠিত। এক্ষেত্রে বিভিন্ন মনোবিজ্ঞানী পজিটিভ সাইকোলজির বিভিন্নভাবে সংজ্ঞা প্রদান করেছেন। এক্ষেত্রে এম.কে. শেলডনের সংজ্ঞাটি বিশেষভাবে উল্লেখযোগ্য। তিনি বলেছেন, positive psychology is the scientific study of human flourishing and an applied approach to optimal functioning. অর্থাৎ পজিটিভ মনোবিজ্ঞান হলো মানবীয় সমৃদ্ধির বৈজ্ঞানিক পাঠ এবং সর্বোচ্চ কার্য সম্পাদনের দিকে একটি ব্যবহারিক অভিগমন। পরিশেষে আমরা বলতে পারি, মানুষের স্বাভাবিক শক্তির এক উৎকর্ষতার বৈজ্ঞানিক পাঠই হলো পজিটিভ সাইকোলজি। তাহলে আমরা বুঝতে পারলাম পজিটিভ সাইকোলজি কি। তাহলে এখন চলে যাই পজিটিভ সাইকোলজির লক্ষ্য, গোল অফ পজিটিভ সাইকোলজি। গোল অফ পজিটিভ গোল অফ পজিটিভ সাইকোলজি। পজিটিভ সাইকোলজির লক্ষ্য দেখো, মনোবিজ্ঞানের ক্ষেত্রে ভারসাম্য ফিরিয়ে আনাই হলো পজিটিভ সাইকোলজির মূল লক্ষ্য।
এখন এখানে প্রশ্ন আসতে পারে যে ভারসাম্য ফিরিয়ে আনা ব্যাপারটি কি? আমরা ভারসাম্য ফিরিয়ে আনা বলতে কি বুঝি? যখন আমরা কোনো একটি বিষয়ে, দুইটি বিষয় বা একাধিক বিষয়ের ক্ষেত্রে সমান মাত্রা না থাকে, তখনই আমরা বলি সেটা ভারসাম্যহীন। অর্থাৎ ভারসাম্য ফিরিয়ে আনা মানে দুইটা অবস্থাকেই সমান পর্যায়ে নিয়ে আসা। তাহলে পজিটিভ সাইকোলজির লক্ষ্য আবার ভারসাম্য অবস্থায় নিয়ে আসা কিভাবে? এই কথাটি আমি আরেকটু বুঝিয়ে বলছি। পজিটিভ সাইকোলজির ক্ষেত্রে ভারসাম্য ফিরিয়ে আনা অর্থাৎ পজিটিভ দিক, মানুষের কিছু পজিটিভ দিক রয়েছে, অনুরূপভাবে কিছু নেগেটিভ দিকও রয়েছে। তো আমাদের ক্ষেত্রে দেখা যায় যে আমরা নেগেটিভ দিক নিয়ে খুব বেশি চিন্তা করি এবং নেগেটিভ দিকটাকে বেশি প্রচার করার চেষ্টা করি। সেক্ষেত্রে পজিটিভ দিকটা মানুষের লুকায়িত অবস্থায় থেকে যায়। এই পজিটিভ সাইকোলজি মানুষের সেই লুকায়িত দিকগুলোকে তুলে ধরে নেগেটিভ দিকগুলোকে ব্যালেন্স মেলানোর চেষ্টা করে, অর্থাৎ ভারসাম্য রক্ষার চেষ্টা করে। সেজন্য বলা হয়েছে যে মনোবিজ্ঞানের ক্ষেত্রে ভারসাম্য ফিরিয়ে আনাই হচ্ছে পজিটিভ সাইকোলজির মূল লক্ষ্য। এই লক্ষ্যটি গবেষণা এবং তথ্যের দুটি শাখার ক্রমবিকাশের জন্য প্রয়োজন রয়েছে। প্রথমত কি দেখো, প্রথাগত মনোবিজ্ঞানের গবেষণায় ও তথ্যসমূহের যে নেতিবাচক জোর রয়েছে সেটির ভারসাম্য ফিরিয়ে আনার জন্য ইতিবাচক আচরণ সম্পর্কের উন্নতি, অন্তর্দৃষ্টির প্রয়োজন। এখন এক্ষেত্রে প্রথমে প্রশ্ন আসবে যে প্রথাগত মনোবিজ্ঞানটা কি? এর আগে দেখলাম যে পজিটিভ মনোবিজ্ঞান, পজিটিভ সাইকোলজি, তাহলে এক্ষেত্রে এখন প্রথাগত মনোবিজ্ঞানটা কি? দেখো, প্রথাগত মনোবিজ্ঞান মানে চলিত বা প্রচলিত অর্থে মনোবিজ্ঞান যে সংজ্ঞা বহন করে আসছে, অর্থাৎ প্রথাগত মনোবিজ্ঞানের সে ধারা, মানে প্রথাগত মনোবিজ্ঞান হচ্ছে মনোবিজ্ঞানের সেই ধারা যেখানে মানুষের বৈকল্য, অসুস্থতা এবং বিবিধ সমস্যা এবং এইসব সমস্যার সমাধানের মূল্যায়ন, চিকিৎসা, পরামর্শ এবং অন্যান্য কৌশল নিয়ে আলোচনা করে থাকে। তাহলে প্রথাগত মনোবিজ্ঞানটা কি? এক্ষেত্রে মানুষের কি দিক? বৈকল্য, অসুস্থতা এবং বিবিধ সমস্যা, তার মানে প্রতিটি বিষয়ই নেগেটিভ এবং এইসব বিষয় সমাধানের ক্ষেত্রে চেষ্টা করে, অর্থাৎ নেগেটিভ বিষয়টি সমাধানের চেষ্টা করে, মানে পূর্ণ আলোচনার বিষয় হচ্ছে নেগেটিভ বিষয়বস্তু। তাহলে প্রথমত কি, প্রথাগত মনোবিজ্ঞানের গবেষণায় ও তথ্যসমূহে যে নেতিবাচক জোর রয়েছে, মানে যে নেতিবাচক দিকটার প্রভাব রয়েছে, সেটির ভারসাম্য ফিরিয়ে আনার জন্য ইতিবাচক আচরণ সম্পর্কে, মানে এটিরই পজিটিভ দিক সম্পর্কে এর উন্নতির অন্তর্দৃষ্টির প্রয়োজন। মানে যখন আমরা অন্তর্দৃষ্টি বলতে বোঝাচ্ছে যে আমাদের ভেতরে যে উপলব্ধিটা, সেই উপলব্ধিটা জাগানোর প্রয়োজন। দ্বিতীয়ত, মানুষের স্বাস্থ্যকর কার্যকারিতার ব্যাখ্যা করার জন্য একটি গবেষণা ভিত্তিক ধারণা সঙ্গত অন্তর্দৃষ্টি এবং ভাষা গঠন করা প্রয়োজন। অর্থাৎ মানুষের যে স্বাস্থ্য কার্যকারিতার ব্যাখ্যা করছি, যেমন এক্ষেত্রে বলছি যে বৈকল্য, অসুস্থতা, বিবিধ সমস্যা, এই বৈকল্য, অসুস্থতায় এই শব্দগুলি গবেষণা ভিত্তিক ধারণা সঙ্গত অন্তর্দৃষ্টি দিয়ে এর একটি ভাষার পরিবর্তন করা প্রয়োজন। অর্থাৎ এই ভাষাগুলিকে পরিমার্জিত করে সুন্দর ভাষা ব্যবহার করা প্রয়োজন। তাহলে আমরা দুইটি দিক দেখতে পাচ্ছি পজিটিভ সাইকোলজি। প্রথমত কি, প্রথাগত মনোবিজ্ঞানের গবেষণায় তথ্যসমূহে যে নেতিবাচক জোর রয়েছে সেটির ভারসাম্য ফিরিয়ে আনার জন্য ইতিবাচক আচরণ সম্পর্কের উন্নতি, সেটাকে অন্তর্দৃষ্টির মাধ্যমে। দ্বিতীয়ত হচ্ছে মানুষের কার্যকারিতা, যে স্বাস্থ্যকর কার্যকারিতার ব্যাখ্যা প্রদান করা হয়, সেই ব্যাখ্যাগুলোকে কি অন্তর্দৃষ্টি দিয়ে এর ভাষা গঠন, সুন্দর ভাষা গঠন করা প্রয়োজন এবং গবেষণা ভিত্তিক যে ধারণা, মানে গবেষণা করে সেই বিষয়গুলিকে সুন্দর অন্তর্দৃষ্টি দিয়ে দেখা উচিত। তাহলে আমরা পজিটিভ সাইকোলজির লক্ষ্য জানতে পারলাম। এখন আমরা জানব পজিটিভ সাইকোলজির অনুমান, অ্যাজাম্পশন অফ পজিটিভ সাইকোলজি। তাহলে এখন আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে পজিটিভ সাইকোলজির অনুমান। পজিটিভ সাইকোলজির অনুমান। এই পজিটিভ সাইকোলজির অনুমান অর্থাৎ অ্যাজাম্পশন অফ পজিটিভ সাইকোলজি। এখন পজিটিভ সাইকোলজির অনুমান কি হতে পারে? দেখো, পজিটিভ সাইকোলজির একটি মৌলিক অনুমান হলো মনোবিজ্ঞানের ক্ষেত্রটি ভারসাম্যহীন হয়ে পড়েছে।
কারণ এটি মানুষের ব্যবহারের ভালো দিকগুলোর তুলনায় খারাপ দিকগুলোর বেশি প্রাধান্য দিচ্ছে। তার মানে কি হচ্ছে এখানে, পজিটিভ সাইকোলজির একটি মৌলিক অনুমানটা কি, মনোবিজ্ঞানের ক্ষেত্রটি ভারসাম্যহীন হয়ে পড়েছে। অর্থাৎ এক্ষেত্রে মানুষের ভালো দিকগুলোর চেয়ে খারাপ দিকগুলির বিষয়ে বেশি আলোচনা হচ্ছে বা প্রাধান্য দিচ্ছে। পজিটিভ সাইকোলজি মানুষের খারাপ দিকগুলো অস্বীকার করে না, অথবা এটিকে বলে না যে সমগ্র মনোবিজ্ঞানী খারাপ দিক নিয়ে আলোচনা করছে, বরং একটি নতুন এক ক্রমবিকাশমান পটভূমি যা বাস্তবসম্মত এবং ভারসাম্যপূর্ণ দৃষ্টিভঙ্গি থেকে মানুষের সামর্থ্য শক্তির আলোকে বিশ্লেষণ করে এবং মানুষের দুর্বলতা ও মন্দের দিকগুলোকে বর্জন করে পজিটিভ সাইকোলজি সামনের দিকে এগিয়ে যাবে। তার মানে বিষয়টি কি দাঁড়াচ্ছে, বিষয়টি দাঁড়াচ্ছে যে এখানে একটি ব্যাপার চলে আসছে যে মনোবিজ্ঞান ভারসাম্যহীন হয়ে পড়েছে। কেন মনোবিজ্ঞানের ক্ষেত্রটি? কারণ সেই ক্ষেত্রটিতে মানুষের ভালো দিকের চেয়ে খারাপ দিকটি নিয়ে বেশি আলোচনা হচ্ছে, তুলে ধরা হচ্ছে। তবে পজিটিভ সাইকোলজি মানুষের খারাপ দিকটিকে অস্বীকারও করছে না এবং সেটিকে তারা মূল্যহীনও বলছে না। তবে এই খারাপ দিকগুলি মানুষের কাছে উপস্থাপন না করে তাদের দৃষ্টিভঙ্গি দিয়ে এবং অন্তর্দৃষ্টি দিয়ে তাদেরকে উপলব্ধি করানো এবং তাদের দুর্বলতা এবং মন্দ দিকগুলিকে সেই অন্তর্দৃষ্টির মাধ্যমে সেগুলিকে পরিহার করানো। অর্থাৎ আমি এই যে প্রথম উদাহরণে বলেছিলাম যে তুমি একটি খারাপ লোক বা তুমি একজন মিথ্যাবাদী, এই কথাটি একজন ব্যক্তির ভেতরে নেগেটিভ দিকটি খুব বেশি প্রবলভাবে আঘাত হানে। কিন্তু সেই দিকটিকে যদি আমি বলি যে তুমি মিথ্যাবাদী নও, বা এটা না বলে আমরা যদি এটা বলি যে তোমার এই কথাগুলি মনে হয় ঠিক নয়, তুমি একটু সঠিক করে যাচাই করে দেখো, বা তুমি একজন খারাপ লোক, সেটা না বলে যদি বলি যে তোমার আচরণগুলি মনে হয় পরিবর্তন করলে ভালো হয়, তাহলে সেই দিকগুলি কি তার নিজের ভেতরে অন্তর্দৃষ্টি দিয়ে তাকে উপলব্ধি করে বোঝানো যে বিষয়গুলি সঠিক নয়। এবং তখন যখন সে বুঝতে পারবে তার দুর্বলতা বা তার খারাপ দিকগুলি সে চিন্তা করতে পারবে, সে উপলব্ধি করতে পারবে, তাহলে সে মানুষ হিসাবে ডেফিনেটলি সে সেই আচরণগুলিকে বর্জন করবে এবং সে ভালো দিকগুলিকে গ্রহণ করবে। এটি হচ্ছে পজিটিভ সাইকোলজির অনুমান। তো আমরা এখন পজিটিভ সাইকোলজির অনুমান সম্পর্কেও জেনেছি। তাহলে দেখো আমরা কি জানলাম, পজিটিভ সাইকোলজি কি, পজিটিভ সাইকোলজির উদ্দেশ্য, পজিটিভ সাইকোলজির অনুমান এবং প্রথাগত মনোবিজ্ঞান কি, সেই বিষয়গুলি জেনেছি। এখন আমরা জানবো এই পজিটিভ সাইকোলজি বিষয়বস্তু, মানে পজিটিভ সাইকোলজি কি কি বিষয় নিয়ে আলোচনা করে। তাহলে তোমরা লিখে নাও পজিটিভ সাইকোলজির বিষয়বস্তু। তাহলে এখন আমাদের আলোচনার বিষয় হচ্ছে পজিটিভ সাইকোলজির বিষয়বস্তু। পজিটিভ সাইকোলজি বিষয়বস্তু, সাবজেক্ট ম্যাটার অফ পজিটিভ সাইকোলজি। তাহলে কি কি বিষয়গুলি থাকবে? প্রথমে দেখো, এক নম্বর হচ্ছে ইতিবাচক অভিজ্ঞতা। ইতিবাচক অভিজ্ঞতা, পজিটিভ এক্সপিরিয়েন্স। দুই নম্বর হচ্ছে ইতিবাচক সামাজিক প্রতিষ্ঠান এবং গোষ্ঠী। তাহলে কি হবে? দ্বিতীয়টা হচ্ছে ইতিবাচক সামাজিক প্রতিষ্ঠান, ইতিবাচক সামাজিক প্রতিষ্ঠান এবং গোষ্ঠী, পজিটিভ সোশ্যাল ইনস্টিটিউশন অ্যান্ড কমিউনিটিস। তোমরা এই ইংলিশ নামগুলি পড়ে নিবে, এখানে জায়গা স্বল্পতার জন্য আমি ইংলিশ নামগুলি লিখে দিচ্ছি না। তিন নাম্বার হচ্ছে সুখ, হ্যাপিনেস। চার হচ্ছে ইতিবাচক আবেগ, ইতিবাচক আবেগ, পজিটিভ ইমোশন। পাঁচ হচ্ছে স্থিতিস্থাপকতা, স্থিতিস্থাপকতা। ছয় হচ্ছে ব্যক্তিগত লক্ষ্য, স্থিতিস্থাপকতা যেটাকে আমরা রেজিলিয়েন্স বলি, রেজিলিয়েন্স
আর ব্যক্তিগত লক্ষ্য, এখন হচ্ছে 6 নম্বর হচ্ছে ব্যক্তিগত লক্ষ্য, ব্যক্তিগত লক্ষ্য বা পার্সোনাল গোল। 7 নম্বর হচ্ছে আত্মনিয়ন্ত্রণ ও স্বব্যবস্থাপনা, সেলফ কন্ট্রোল অ্যান্ড সেলফ রিয়েলাইজেশন। তাহলে এটা হচ্ছে আত্মনিয়ন্ত্রণ ও স্বব্যবস্থাপনা। আচ্ছা, তারপরে 8 নম্বর হচ্ছে ইতিবাচক সংরক্ষণ, ইতিবাচক সংরক্ষণ। 8 হচ্ছে ইতিবাচক সংরক্ষণ বা পজিটিভ ট্রেটস। 9 নম্বর হচ্ছে ইতিবাচক জীবনের রূপরেখা, ইতিবাচক জীবনের রূপরেখা। 10 নম্বর হচ্ছে শূন্যের উপর জীবন, শূন্যের উপর জীবন, লাইফ অ্যাবাভ জিরো। তারপর হচ্ছে সংস্কৃতি, 11 নম্বর হচ্ছে সংস্কৃতি ও ঐতিহ্য, কালচার এবং হেরিটেজ। তাহলে দেখো বিষয়গুলি কি কি বিষয় বা আমরা পজিটিভ সাইকোলজির বিষয় বুঝতে পারছি। প্রথমে 1 নম্বর হচ্ছে ইতিবাচক অভিজ্ঞতা বা পজিটিভ এক্সপিরিয়েন্স, ইতিবাচক সামাজিক প্রতিষ্ঠান এবং গোষ্ঠী, পজিটিভ সোশ্যাল ইনস্টিটিউশন অ্যান্ড কমিউনিটিস। সুখ, হ্যাপিনেস, ইতিবাচক আবেগ বা পজিটিভ ইমোশন, স্থিতিস্থাপকতা, তারপর হচ্ছে রেজিলিয়েন্স, ব্যক্তিগত লক্ষ্য, পার্সোনাল গোল, আত্মনিয়ন্ত্রণ এবং স্বব্যবস্থাপনা, সেলফ কন্ট্রোল এবং সেলফ রেগুলেশন। ইতিবাচক সংরক্ষণ, পজিটিভ ট্রেটস, ইতিবাচক জীবনের রূপরেখা, কনটাওয়ার অফ এ পজিটিভ লাইফ, শূন্যের উপরে জীবন, লাইফ অ্যাবভ জিরো, সংস্কৃতি ও ঐতিহ্য, কালচার এবং হেরিটেজ। তাহলে এই বিষয়গুলি নিয়ে আমরা এখন আলোচনা করব। তাহলে প্রথমটা দেখো, ইতিবাচক অভিজ্ঞতাটা কি, পজিটিভ এক্সপিরিয়েন্স কি। ইতিবাচক অভিজ্ঞতা হচ্ছে আমরা ইতিবাচক অভিজ্ঞতাগুলি কি কি চিন্তা করি। দেখো, আমাদের খুশি, সুখ, আনন্দ, উল্লাস ইত্যাদি হচ্ছে ইতিবাচক দিক। পজিটিভ সাইকোলজি এই ইতিবাচক দিকগুলি নিয়েই আলোচনা করে। 2 নম্বর দেখো, ইতিবাচক সামাজিক প্রতিষ্ঠান এবং গোষ্ঠী। তো ইতিবাচক সামাজিক প্রতিষ্ঠান এবং গোষ্ঠী বলতে আমরা কি বুঝি। দেখো, ইতিবাচক সামাজিক প্রতিষ্ঠান এবং গোষ্ঠী বলতে ধর্মীয় সম্প্রদায়, নিজস্ব জীবন দর্শন, পরিবার অথবা কোনো রাজনৈতিক পরিবেশগত বা সামাজিকগত ব্যাপার। ভালোভাবে জীবন যাপনের জন্য, আমরা যখন ভালোভাবে জীবনযাপন করতে চাই তখন ভালোভাবে জীবনযাপনের জন্য নিজের থেকে বৃহত্তর কোনো কিছুর সাথে আমাদেরকে সম্পৃক্ত করতে হবে, সংযুক্ত করতে হবে, যা আমাদের ব্যক্তিগত স্বার্থের সাথে বা ব্যক্তিগত স্বার্থ প্লাস স্বাস্থ্যের সাথে অবদান রাখবে, ভালো অবদান রাখবে। তাহলে এই ক্ষেত্রে কি ইতিবাচক সামাজিক প্রতিষ্ঠান এবং গোষ্ঠী এই বিষয়গুলির সাথে যখন আমরা নিজেকে সম্পৃক্ত করব, শুধু নিজেকে নয়, নিজেকে চিন্তা করি নয়, নিজের থেকেও উপরের কিছু সামাজিক প্রতিষ্ঠান এবং গোষ্ঠীর সাথে যখন তুমি নিজেকে সম্পৃক্ত করবে, তখন তোমার কার্যপরিধি এবং তোমার কর্মস্থল, কর্মের জায়গা এবং তোমার আত্মতৃপ্তির জায়গা বেড়ে যাবে। ফলে তোমার কি দেখা যাবে, স্বাস্থ্যের উন্নতি ঘটবে, অবনতি নয়। এবং স্বাস্থ্য, মানসিক স্বাস্থ্য এবং সামাজিক স্বাস্থ্য বলো, শারীরিক স্বাস্থ্য, 3 ধরনের স্বাস্থ্যের ক্ষেত্রে আমরা সুখ অনুভব করব এই ইতিবাচক সামাজিক প্রতিষ্ঠান এবং গোষ্ঠীর মাধ্যমে। সুখ, সুখটা কি? 3 নম্বর পয়েন্টে যাও, সুখ বা হ্যাপিনেস। সুখটা হচ্ছে একটা আপেক্ষিক ব্যাপার। কি ধরনের আপেক্ষিক ব্যাপার? তুমি যদি মনে করো যে আমি খুব সুখী, তাহলেই কেবল সুখটা পাবে। আর তুমি যদি মনে করো আমি সুখী নই, তাহলে সুখ কখনোই তোমাকে ধরা দিবে না। তাহলে এখন বলতে পারো যে ম্যাডাম এটা আবার কেমন ব্যাপার, সুখ কি জিনিস? সুখ হচ্ছে মনের এক ধরনের আত্মতৃপ্তি।
আমি ছোট্ট একটা জিনিস নিয়ে যদি আমি সুখী হই, আমার একটি কুঁড়ে ঘর আছে, আমি সেই ঘরে থাকি, সারাদিন পরিশ্রম করি, রাত্রে এসে সেই ঘরটিতে ঘুমাই, 3 বেলা 3 মুঠো খেতে পাই, আমি যদি মনে করি যে আমি এতেই অনেক সুখী এবং আমার জীবন পরিপূর্ণ, তাহলেই আমি সুখটা পাবো। আর যদি আমি মনে করি আমি এখানে আছি, আমার আজকে বাড়ি নেই, গাড়ি নেই, তাহলে কখনোই সেই আত্মতৃপ্তি আমি পাবো না, আমার ভেতরে হতাশা, হাহাকার থেকেই যাবে। তাহলে সুখ বিষয়টি নিয়েও ইতিবাচক সাইকোলজি বা যেটাকে আমরা পজিটিভ সাইকোলজি বলি, পজিটিভ সাইকোলজি আলোচনা করে থাকে। এর পরবর্তীটা হচ্ছে 4 নাম্বার, ইতিবাচক আবেগ, পজিটিভ ইমোশন। এই ইতিবাচক আবেগটা কি? দেখো, ইতিবাচক আবেগ হলো আনন্দদায়ক এবং কাঙ্ক্ষিত পরিস্থিতির প্রতিক্রিয়া থেকে শুরু করে, মানে প্রতিক্রিয়ার আগ্রহ থেকে শুরু করে আনন্দ, উচ্ছ্বাস, ভালোবাসা, পরিতৃপ্তি পর্যন্ত বিস্তৃত। অন্যদিকে নেতিবাচক দিকগুলা কি? দুঃখ, ভয়, অপরাধবোধ, অপমান, ঘৃণা ইত্যাদি বিষয় বোঝায়। তার মানে ইতিবাচক আবেগ হচ্ছে তোমার আনন্দ, কাঙ্ক্ষিত প্রভৃতি বিষয়, আর নেতিবাচক যে বিষয়গুলি সেগুলি কি হচ্ছে? দুঃখ, ভয়, ঘৃণা, লজ্জা ইত্যাদি বিষয়কে বোঝায়। এই বিষয়গুলি নিয়েও আমাদের পজিটিভ সাইকোলজি আলোচনা করে। তার পরবর্তী 5 নম্বর পয়েন্টটা দেখো, স্থিতিস্থাপকতা। খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে স্থিতিস্থাপকতা। পরবর্তী অধ্যায়ে এই স্থিতিস্থাপকতা নিয়ে আমরা বহু আলোচনা করে থাকবো। এখন স্বল্প পরিসরে বলছি যে স্থিতিস্থাপকতা বলতে কি বোঝায়। স্থিতিস্থাপকতা হচ্ছে যে তোমাদের জীবনের বা আমাদের সবার জীবনের এমন কিছু মুহূর্ত আসে যেগুলি খুব খারাপ লাগার বা দুঃখে, বা এমন কিছু পরিবেশ পরিস্থিতি আছে মানে আসে জীবনে, যখন সেই পরিবেশ পরিস্থিতি থেকে মানুষ উতরে যেতে পারে না, মানে খুব কষ্টকর পরিবেশ। ধরো কোনো ধরনের দুর্ঘটনা বা ফ্যামিলির কোনো বড় ধরনের সংকটময় অবস্থা, সেই সংকটময় অবস্থায় নিজেকে দৃঢ় রেখে অবিচল থাকার যে প্রয়াস, সেটাই হচ্ছে স্থিতিস্থাপকতা। যেমন ধরো, আমি উদাহরণ দিয়ে আরেকটু বুঝিয়ে বলছি। এই যে আমাদের বর্তমান প্রেক্ষাপটে করোনার যে ভয়াবহ বিরূপ প্রতিক্রিয়া পড়ছে, তাতে আমরা কি করছি? অনেকেই দেখা যাচ্ছে মানসিক এবং শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং মানসিকভাবে সে ভেঙে পড়ছে যে আমার হয়তো আমার করোনা হবে, আমি হয়তো মারা যাবো, বা করোনা হলে আমি হয়তো আর বাঁচবো না, মরে যাবো। এতে কি হচ্ছে? সে মৃত্যুর দিকে ধাবিত হচ্ছে। কিন্তু সেক্ষেত্রে যদি সে স্থিতিস্থাপক, মানে সে করোনা হয়েছে কিন্তু আমাকে বেঁচে থাকতে হবে, আমাকে টিকে থাকতে হবে, আমাকে মেডিসিন ঠিক মতো খেতে হবে, সুস্থ থাকতে হবে, এই যে দৃঢ় মনোবলটা ধরে রাখা, সেটাই হচ্ছে স্থিতিস্থাপক। এক্ষেত্রে ধরো তোমার দুর্ঘটনায় তোমার 2টি পা চলে গেল, 2টি হাত চলে গেল, কিন্তু সেক্ষেত্রে তুমি যদি মনে করো যে আমার জীবন এখানেই শেষ, আমার জীবন আর সামনে এগোনো যাবে না, আমি আর কিছু করতে পারবো না, তো সেই পর্যায়ে তুমি তখন শেষ হয়ে যাবে। আর স্থিতিস্থাপকতা হচ্ছে সেই পর্যায়ে তুমি তোমাকে দৃঢ় রাখা, না আমার হাত নেই, হাত ছাড়াও তো মানুষ চলে, তাহলে আমি কিভাবে চলতে পারি, বিকল্প পথ চিন্তা করা, নিজেকে দৃঢ় রাখা, সেটি হচ্ছে স্থিতিস্থাপকতা। আচ্ছা, এর পরবর্তী পয়েন্টে আসো, 6 নম্বর, ব্যক্তিগত লক্ষ্য। ব্যক্তিগত লক্ষ্যটা আবার কি? দেখো, ব্যক্তিগত লক্ষ্যের কতগুলি দিক রয়েছে। পজিটিভ অন্তর্নিহিত লক্ষ্য, বাহ্যিক লক্ষ্য, স্বাধীন লক্ষ্য এবং নিয়ন্ত্রিত লক্ষ্য। তার মানে কি? অন্তর্নিহিত লক্ষ্য মানে হচ্ছে, এই ব্যক্তিগত লক্ষ্যের ক্ষেত্রে অন্তর্নিহিত লক্ষ্য মানে হচ্ছে তোমার ভেতরের লক্ষ্যটাকে ঠিক রাখতে হবে। বাহ্যিক লক্ষ্য হচ্ছে ভেতরের লক্ষ্যটাকে ঠিক রেখে বাইরের দিকগুলোকে তোমাকে ঠিক রাখতে হবে। তোমার ভেতরে যে জিনিসটি আছে, বাইরে সেই দৃঢ়তাকেও, ধরো ভেতরে একটি কষ্ট আছে, সেই কষ্টটাকে তোমার কি করতে হবে? লক্ষ্যে রাখতে হবে যে আমি কষ্ট থেকে উতরে যাব। বাইরের দিকটাকে সবাইকে তোমাকে দৃঢ় বোঝাতে হবে আমি খুব দৃঢ়, সেটা হচ্ছে বাহ্যিক লক্ষ্য। আর স্বাধীন লক্ষ্য হচ্ছে আমি স্বাধীন, মানে আমি যে কোনো দুঃখকে উতরে সামনে যেতে পারি, যে কোনো দুঃখকে লাঘব করে সামনে এগিয়ে যেতে পারি। আর নিয়ন্ত্রিত লক্ষ্য হচ্ছে আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি যে কোনো পরিবেশের যে কোনো পরিস্থিতিতে। তার মানে এই ব্যক্তিগত লক্ষ্যগুলি বিষয় নিয়েও আমাদের পজিটিভ সাইকোলজি আলোচনা করে। পরবর্তী পয়েন্ট হচ্ছে আত্মনিয়ন্ত্রণ ও স্বব্যবস্থাপনা। এই জিনিসটি আবার কি? আত্মনিয়ন্ত্রণ কি? দেখো, আত্মনিয়ন্ত্রণটা হচ্ছে সময়ের সাথে আচরণের নিয়ন্ত্রণ, সামঞ্জস্যতা বজায় রাখা। এখন প্রথম পয়েন্ট আসো, দেখো সময়ের সাথে আচরণের নিয়ন্ত্রণ বিষয়টা কি? এখন সময়ের পরিবর্তনের সাথে সাথে আমাদেরকে কি করতে হবে? আচরণটা
পরিবর্তন করতে হবে। আমি ছোটবেলায় যেই আচরণ আমার ছিল, আমি কি বড় হয়ে সেই আচরণটা করতে পারবো? ছোটবেলায় একটা বাচ্চা বা একটা শিশু যখন একটি খেলনা বা কোনো জিনিস পায় না, তখন সে কি করে? কান্না শুরু করে দেয়। এবং যতক্ষণ পর্যন্ত না সে সেই জিনিসটি তার হাতে পাচ্ছে, সে কন্টিনিউ কান্না করেই যাচ্ছে। কিন্তু এখন তুমি যদি চিন্তা করো, তোমরা অ্যাডাল্ট, তোমাদের বয়স 22 কি 23 বছর হবে, এখন তোমাদের কাছ থেকে যদি কোনো জিনিস নিয়ে নেওয়া হয়, তখন কি তোমরা সেরকম কান্নাকাটি করবে? করবে না। তার মানে সময়ের সাথে সাথে তোমার আচরণের নিয়ন্ত্রণ হচ্ছে, তুমি সেটাকে কন্ট্রোল করতে পারছো। আচরণের নিয়ন্ত্রণের পাশাপাশি সামঞ্জস্যতা বজায় রাখা এবং প্রত্যেকটা জিনিসের সাথে সামঞ্জস্যতা বজায় রাখা। ছোটবেলায় আমরা একটা জিনিস বুঝতে পারি না, সামঞ্জস্য করতে পারি না, কিন্তু বড়বেলার সময় কি, যখন বড় হয়ে যায় তখন বিষয়গুলোর সাথে সামঞ্জস্য বজায় রাখতে পারি। কেউ খুব কান্না করছে, আমরা কি করব? সেখানে যে আমরা হাসবো? কখনোই হাসবো না। আমাদের সামঞ্জস্যতা বজায় রাখতে হবে। কান্নার পরিবেশে আমাদেরকে কি সেরকম চুপচাপ নীরব থাকতে হবে। তারপরে হচ্ছে বাধা অতিক্রম করা। যে আত্মনিয়ন্ত্রণের পথে বাধা, বিভিন্ন বাধা আসবে, জীবনে বাধা আসতেই থাকবে। সেই বাধাগুলিকে আমাদের কি করতে হবে? অতিক্রম করতে হবে, দৃঢ়তার সাথে, সততার সাথে। প্রত্যেকেরই জীবনে কিছু না কিছু বাধা থাকে, সেই বাধাগুলিকে কি করতে হয়? অতিক্রম করতে হয়। কারো আর্থিক বাধা, কারো সামাজিক বাধা, কারো পারিবারিক বাধা, সব বাধাগুলিকে কি করতে হবে? অতিক্রম করতে হবে। এবং সর্বোপরি যেটা, বিক্ষিপ্ত লোভকে সংবহন করতে হবে। মানে তোমার বিক্ষিপ্ত লোভটাকে নিয়ন্ত্রণ করতে হবে। বিক্ষিপ্ত লোভ বলতে বোঝাচ্ছে তোমার জীবনের লক্ষ্য, মানে তুমি কি চাচ্ছ সেই ব্যবস্থাটা তুমি সঠিকভাবে আনো। এখন আমি যদি চিন্তা করি আজকে আমার একটা বাড়ি দরকার, আমি অবৈধভাবে সেই বাড়িটা অ্যাচিভ করার চেষ্টা করি বা নেওয়ার চেষ্টা করি বা বাড়িটা গড়ার চেষ্টা করি, তাহলে সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে সেই লোভটা আমাকে শেষ করে দিবে। এবং আজকে আমার এই চাহিদাটা, বাড়ির পরবর্তী গাড়ি, পরবর্তী আরেকটা বাড়ির আরেকটা গাড়ি, এবং এই চাহিদাটা চলতেই থাকবে। এবং সেই চাহিদাটাকে তোমাকে নৈতিক দিক থেকে সরিয়ে নিবে। পজিটিভ দিকগুলি তখন চিন্তা করতে পারবে না। অন্যকে আঘাত করা, অন্যের কাছ থেকে ছিনিয়ে নেওয়া বিষয়টি তোমার ভিতরে চলে আসবে। তাহলে এক্ষেত্রে আমাদের পজিটিভ সাইকোলজি আত্মনিয়ন্ত্রণ ও স্বব্যবস্থা নিয়েও আলোচনা করে। এরপর হচ্ছে ইতিবাচক সংরক্ষণ। ইতিবাচক সংরক্ষণগুলি কি কি? যেসব সংরক্ষণ শারীরিক সম্পদ, মানসিক সম্পদ ও সুখ অনুভূতি সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তাদেরকে ইতিবাচক সংরক্ষণ বলে। অর্থাৎ ইতিবাচক সংরক্ষণটা কি? দেখো, শারীরিক সম্পদ, এটা আবার কি জিনিস? শারীরিক সম্পদ কি তোমরা কি বলতে পারো? শারীরিক সম্পদগুলি কি? আমি বলে দিচ্ছি। শারীরিক সম্পদ হচ্ছে আমি সুস্থ থাকা, সুস্থতা, শারীরিকভাবে সুস্থ, আমি সক্ষম ব্যক্তি, আমার কোনো বড় ধরনের সমস্যা নেই, শারীরিক সমস্যা নেই, আমি চলতে ফিরতে পারছি, আমার কোনো বড় ধরনের রোগ বা কোনো কিছু নেই, আমি সুস্থ আছি। এই বিষয়টা হচ্ছে শারীরিক সম্পদ। মানসিক সম্পদ কি? এটা অনেক বড় ব্যাপার একটা। মানসিক সম্পদ আমরা সবসময় শুনি, শারীরিক সম্পদ শুনে আসছে, মানসিক সম্পদ কথাটি আমরা কখনো সেভাবে শুনিনি। হ্যাঁ, মানসিক সম্পদ হচ্ছে একজন মানুষের জন্য সবচেয়ে বড় সম্পদ। অর্থাৎ সে তার লাইফে মানসিক সম্পদ হচ্ছে কারো সুখ, আনন্দ, ভালো লাগা ইত্যাদি। তাহলে দেখো, মানসিক সম্পদটা কি? আমরা তো বলছি মানসিক সম্পদ হচ্ছে তোমার সুখ, আনন্দ, আত্মতৃপ্তি প্রভৃতি বিষয় হচ্ছে মানসিক সম্পদ। যে ব্যক্তি মানসিকভাবে সমৃদ্ধ নয়, তার চেয়ে দুঃখী এবং কষ্টের এবং সে দারিদ্র, সে পৃথিবীর সবচেয়ে দরিদ্রতম লোক, যার ভিতরে মানসিক সম্পদ নেই। অর্থাৎ যার ভিতরে সুখ, আনন্দ, ত্যাগ ইত্যাদি বিষয়গুলি নেই, তাহলে তাকে আমরা কখনোই মানসিক সমৃদ্ধ লোক বলবো না। তাহলে এই যে ইতিবাচক দিক গুরুত্বপূর্ণ ভূমিকা জীবনের ক্ষেত্রে পালন করে, সেগুলি নিয়েও আমাদের পজিটিভ সাইকোলজি আলোচনা করে থাকে। আচ্ছা, এরপরে আসো পজিটিভ সাইকোলজির 9 নম্বর পয়েন্টে, ইতিবাচক জীবনের রূপরেখা। ইতিবাচক জীবনের রূপরেখাটা কি? ইতিবাচক জীবনের রূপরেখা হচ্ছে আমাদের জীবন আনন্দময় জীবন, কর্মময় জীবন এবং অর্থপূর্ণ জীবন। অর্থাৎ ইতিবাচক জীবনের 3টি রূপরেখা রয়েছে। কি কি রূপরেখা? আনন্দময় জীবন, কর্মময় জীবন, অর্থপূর্ণ জীবন। এখন প্রথমে আমাকে প্রশ্ন করতে পারো যে আনন্দময় জীবনটা কি? আনন্দময় জীবন হচ্ছে, দেখবে কিছু কিছু মানুষ সারাটি জীবন আনন্দে কাটিয়ে দেয়,
অর্থাৎ আমরা যে কোনো দুঃখকে কাছে আনে না, তারা সবসময় হাসি খুশি ভালো থাকার চেষ্টা করে। এই বিষয়গুলি হচ্ছে আনন্দময় জীবন। আর কর্মময় জীবন হচ্ছে কিছু কিছু ব্যক্তি বা মানুষকে দেখবে সর্বক্ষণিক কর্মের ভেতরে, কাজের ভেতরে থাকে। সেই কাজ, মানুষকে সহযোগিতা করা, নিজের কাজ, সে সবসময় কাজে নিজেকে ব্যস্ত রাখে। কর্মময় জীবন। অর্থপূর্ণ জীবনটা কি? অর্থপূর্ণ জীবন হচ্ছে যখন জীবনটাকে তুমি অর্থপূর্ণভাবে চিন্তা করবে। অর্থাৎ আমি একজন মানুষ, আমার জীবনে কিছু করার আছে, আমার জীবনে একটা অর্থ রয়েছে, আমি একজন মূল্যবান ব্যক্তি নিজের কাছে। যখন নিজেকে আমরা ভালোবাসতে শিখব, তখনই, যখন নিজেকে পরিপূর্ণ করার চেষ্টা করব, ভালোবাসতে শিখব, তখনই আমাদের জীবনটা কি অর্থপূর্ণ হয়ে উঠবে। তাহলে ইতিবাচক জীবনের রূপরেখা কি? 3টি বিষয় রয়েছে: আনন্দময় জীবন, কর্মময় জীবন এবং অর্থপূর্ণ জীবন। এই বিষয়গুলি নিয়েও পজিটিভ সাইকোলজি আলোচনা করে থাকে। 10 নম্বর পয়েন্ট হচ্ছে শূন্যের উপরে জীবন। এটা আবার কি? শূন্যের উপরে জীবন অর্থাৎ যেখান থেকে শূন্য, ধরো এই একটা রেখা, আমি বলছি এই একটা রেখা, এই একটা রেখার এই নিচের অংশটুকু শূন্যের উপরে জীবন। এই নিচের অংশটুকু দুঃখ এবং উপরের অংশটুকু সুখ। তাহলে যে পয়েন্ট থেকে এই শূন্যের উপরে জীবন, অর্থাৎ এই শূন্যের উপরের জীবনটাকে মানুষ কি করে? ধরে রাখার চেষ্টা করে। একটি আছে শূন্যের নিচে জীবন, আরেকটি আছে শূন্যের উপরে জীবন। শূন্যের উপরে জীবন অর্থাৎ আমরা দুঃখ কি পাইনি সেই বিষয়টি আমরা চিন্তা করব না, আমরা কি পেয়েছি সেই বিষয়টি চিন্তা করব। তোমাদেরকে আরেকটি চিত্রের মাধ্যমে আমি শূন্যের উপরে জীবনটা আরো বুঝিয়ে দিচ্ছি। এটি ধরো একটি গ্লাস, এটি একটি গ্লাস। এই গ্লাসের অর্ধেকটা পানিতে পরিপূর্ণ, অর্থাৎ এখানে পানিতে পরিপূর্ণ, এবং এটা হচ্ছে শূন্য। মানুষের দৃষ্টিভঙ্গি, কেউ এটাকে যদি কাউকে প্রশ্ন করো, আজকেই তোমরা পরীক্ষা করে দেখতে পারবে, তোমরা প্রশ্ন করবে। দেখো আমাদের পজিটিভ সাইকোলজি অনেক বিষয় আছে, পরবর্তী সময় যখন তোমাদেরকে আরো ক্লাস নিব বোঝাবো, অনেক ভালো লাগবে দেখবে। এই এই গ্লাসে ধরো এইটুকু পানি পরিপূর্ণ এবং এই উপরের অংশটুকু গ্লাসের শূন্য অবস্থায় রয়েছে, মানে পানি এখানে নেই। তুমি যদি কাউকে জিজ্ঞেস করো, কয়েকজন ব্যক্তিকে নিয়ে জিজ্ঞেস করবে যে আপনি এই গ্লাসটির ক্ষেত্রে কি দেখছেন, কেউ বলবে এই গ্লাসটি অর্ধেকটি পানিতে পরিপূর্ণ, অর্ধেক অংশ পানিতে পরিপূর্ণ। আবার কেউ বলবে এই গ্লাসের অর্ধেক অংশে পানি নেই। অর্থাৎ যে যেভাবে চিন্তা করবে, কেউ চিন্তা করবে যে অর্ধেক পানিটুকু আছে, মানে আছে, আর কেউ চিন্তা করবে এই অর্ধেক অংশ খালি নেই। তার মানে অপূর্ণতা যাদের ভিতরে বিরাজ করে তারাই শুধু দেখবে যে বাকি অংশটুকু খালি, আর যাদের ভিতরে পরিপূর্ণতা চিন্তা করবে তারা চিন্তা করবে যে অংশটুকু পানিতে পরিপূর্ণ। তার মানে শূন্যের উপরে জীবন হচ্ছে আমরা যখন শূন্যের উপরের অংশ অর্থাৎ সুখটুকুকে আমরা কল্পনা করব, সুখের নিচে আমরা দুঃখের দিকে ধাবিত হব না। 0 পয়েন্ট, 0-র নিচে গেলে শূন্য মানে দুঃখ চলে আসবে, আর 0-র উপর থেকে আমরা পজিটিভ থিঙ্কিং মানে সুখের চিন্তা করব। তাহলে এই বিষয়গুলি নিয়ে পজিটিভ সাইকোলজি আলোচনা করে থাকে। এবং সর্বশেষ বিষয় হচ্ছে দেখো সংস্কৃতি ও ঐতিহ্য। সংস্কৃতি ও ঐতিহ্য, কালচার এবং হেরিটেজ। তাহলে কালচার এবং হেরিটেজটা আমাদের পজিটিভ সাইকোলজির ক্ষেত্রে কি ভূমিকা পালন করে? হ্যাঁ, একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মানুষের সংস্কৃতি এবং ঐতিহ্য বিভিন্ন রকম হতে পারে এবং বিভিন্ন ধরনের হতে পারে। কারো সংস্কৃতিতে বা কারো ঐতিহ্যে যে জিনিসটি ভালো, আমার ঐতিহ্যে সেই জিনিসটি মন্দ, বা আমার দৃষ্টিভঙ্গিতে যে জিনিসটি খারাপ অন্যের ক্ষেত্রে সেটি ভালো। তাহলে আমাদের এই বিশ্বের সকল ভালো সংস্কৃতি এবং ঐতিহ্যগুলোকে আমাদের গ্রহণ করা উচিত, এবং এই ঐতিহ্য এবং সংস্কৃতিকে গ্রহণ করে আমরা আমাদের জীবনকে বদলাতে পারি এবং উন্নত করতে পারি। আর যদি আমরা গ্রহণ না করতে পারি, কিন্তু সেটি সমালোচনা না, তার ভালো দিকগুলি তুলে নিয়ে আসবো। প্রত্যেকটি দেশের প্রত্যেকটি যদি তুমি চিন্তা করো যে প্রত্যেকটি কান্ট্রিতে, পৃথিবীর প্রত্যেকটি দেশের এক এক জায়গায় এক এক রকম সংস্কৃতি এবং ঐতিহ্য, সেই সংস্কৃতি এবং ঐতিহ্যকে আমরা মূল্যায়ন করব এবং তাদের ভালো দিকগুলিকে আমরা তুলে নিয়ে আসবো। আমরা খারাপ দিকগুলি আমরা কখনোই চিন্তা করব না। তাহলে দেখো এই পজিটিভ সাইকোলজি মানুষের এই সংস্কৃতি এবং ঐতিহ্য নিয়ে আলোচনা করে থাকে। তো আজকে প্রিয় শিক্ষার্থীরা আমরা কি কি শিখলাম, কি কি জানলাম? দেখো ক বিভাগ, খ বিভাগ,
বা ক বিভাগের কোয়েশ্চেনগুলি, ছোট ছোট যে কোয়েশ্চেনগুলি আছে সেগুলি তোমরা পড়ে নিবে। এখানে অসংখ্য ছোট কোয়েশ্চেন রয়েছে, সেগুলি তোমরা পড়ে নিবে। আর খ বিভাগ আর গ বিভাগের কোয়েশ্চেনগুলো বলে দিচ্ছি। যেমন ধরো এখানে আসবে পজিটিভ সাইকোলজি বলতে কী বুঝো, প্রথাগত মনোবিজ্ঞান বলতে কী বুঝো, পজিটিভ সাইকোলজির লক্ষ্যগুলি আলোচনা করো, পজিটিভ সাইকোলজির অনুমানগুলি ব্যাখ্যা করো এবং পজিটিভ সাইকোলজির বিষয়বস্তুগুলি আলোচনা করো। আজ এই পর্যন্তই। আশা করছি যে তোমরা বুঝতে পারবে বা বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো তাহলে আমাকে প্রশ্ন করবে। আর পরবর্তী ক্লাসে তোমাদের পরবর্তী বিষয় নিয়ে আমি আলোচনা করব। আশা করছি ততদিন পর্যন্ত তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আর প্রতিনিয়ত, প্রতি সময়, সব সময় আমরা পজিটিভ চিন্তা করব। পজিটিভ থিঙ্কিং দিয়ে আমরা সব কিছুকে জয় করার চেষ্টা করব। যে কোনো নেগেটিভ বিষয়কে আমরা পজিটিভভাবে উপস্থাপন চেষ্টা করব এবং আজকে থেকে চেষ্টা করব আমাদের দৃষ্টিভঙ্গি আজকে থেকে আমরা বদলাবো। প্রতিটি ব্যাপারেই আমরা ভালো দিক খোঁজার চেষ্টা করব, মন্দ দিকগুলি বাদ দিয়ে। তাহলে আজ এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ।